তোকে কতবার বলেছি হুটহাট না বলে কয়ে আমার রুমে না আসতে? যে কাজটা করতে বারবার মানা করি সেটাই যেন তুই বেশি করে করিস। কেন বল? হ্যাঁ, জোরে জোরে কথাগুলি ধমকের স্বরে বলতে লাগলো জাঙ্কুক। তে তো মাথা নিচু করে সবটা শুনছে। আমার ভুল হয়ে গিয়েছে। কিসের ভুল? হ্যাঁ, বারবার একই ভুল মানুষের হয় নাকি? তে জাঙ্কুকের রাগ শুনে এক প্রকার কাঁদতে কাঁদতেই রুম থেকে বের হয়ে যায়। জাঙ্কুক সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আবারও কাজে মনোযোগ দেয়। এরপর রেডি হয়ে ভার্সিটির জন্য বের হয়। বের হওয়ার সময় দেখতে পাই তে বাড়ির গার্ডেনে পানি দিচ্ছে। ফুলের গাছগুলো সব সযত্নে তেই লাগিয়েছে নিজের হাতে, আর সেগুলো নিজের হাতেই পানি দেয় তে। জাঙ্কুক তের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, মনটা ভীষণ খারাপ করে আছে। মন খারাপ হলেই তে মূলত বেশিরভাগ সময় বাগানে আসে। তেরও নজর যায় জাঙ্কুকের দিকে। সাদা শার্ট, কালো প্যান্ট, চোখে কালো সানগ্লাস, দেখতে পুরোই হ্যান্ডসাম লাগছে। যে এই ছেলেটার উপর কতবার ফিদা হয়েছে সেটা শুধুমাত্র তেই জানে। তে এই মুহূর্তে তার বান্ধবী লিসার সামনে দাঁড়িয়ে আছে। মূলত তার বান্ধবী লিসার সাথে সে সবটাই শেয়ার করে, আর আজকের ঘটনাগুলো তাকে বলেছে। 3 বছর ধরে ওনাকে ভালোবাসিস তুই, আর মুখ ফুটে বলতে পারছিস না যে জাঙ্কুক ভাই আমি আপনাকে ভালোবাসি। আসলে জাঙ্কুক ভাই ঠিকই বলে, তুই সব কাজে অষ্টরম্ভা, কিচ্ছু পারিস না। আমি তো অষ্টরম ভাই, কিচ্ছু পারি না। তাহলে আমার হয়ে না হয় তুই বল জাঙ্কুক ভাইয়া, এ আপনাকে খুব ভালোবাসে। এ কথা শুনেই তো লিসা ভয়ে কাঁপাকাঁপি করতে শুরু করে। ভাই আমি মাফও চাই, দোয়াও চাই, এসব আমাকে বলতে বলিস না। জাঙ্কুক ভাইকে দেখলে আমার ভয়ে কলিজা শুকিয়ে যায়। না না, আমি ওসব পারবো না। তুই ভালোবাসিস, তুই গিয়ে বল। নিজেরটাই জোটাইতে পারলাম না, আবার নাকি তোরটা জোটাই দিব। তেই লিসার মাথায় একটা থাপ্পড় দিয়ে বলে, নিজেও পারবি না, আবার আমাকে অষ্টরম্ভা বলবি, তাই না? আমি যে ওনাকে কিভাবে বলি আমার মনের কথা। উনি আমার আপন বড় চাচার ছেলে, সম্পর্কে চাচাতো ভাই হয়। কিন্তু দেখ নির্লজ্জ, আমি 3 বছর ধরে ওনার প্রেমে হাবুডুবু খাচ্ছি। আরে গাধা, তোর চাচাতো ভাই বোন, আপন ভাই বোন তো আর না। তাহলে এত হেজিটেটের কি আছে? মনে সাহস জুগিয়ে বলে দে। তে বাড়িতে এসে দুপুরের খাওয়া দাওয়া করে নিজের রুমে এসে শুয়ে পড়ে। তেদের বাড়িটা দোতলা, উপরের তলায় তেরা থাকে আর নিচের তলায় জাঙ্কুক আর ওর মা থাকে। তেরা এক ভাই এক বোন। তের একটা ছোট ভাই রয়েছে। সন্ধ্যার দিকে তে ঘুম ভাঙে, তখন হঠাৎই মনে পড়ে ডায়েরির কথা। জাঙ্কুক তো ডায়েরি লেখে, তাহলে ডায়েরিটা যদি একবার পড়তে পারা যায় তাহলে জাঙ্কুকের মনের কথা জানা যাবে। এটাই তে মাথায় আসে। তে আস্তে আস্তে নিচতলায় নামে, চাচির রুমে উকি দিয়ে দেখে উনি তরকারি কাটছে। বড় মা, তোমার শরীর এখন কেমন আছে? জাঙ্কুকের মা মেজিন বলে, আরে তে মা, ভেতরে আয়, শরীরটা আজকে একটু ভালো, দেখতে পাচ্ছিস না কাজ করতে বসে গিয়েছি। জাঙ্কুক তো বাড়িতে নেই, বাড়িতে থাকলে এতক্ষণ আমাকে কত কথা শোনাতো কাজ করার জন্য। আসলে বড় মা আমি একটু দরকার এসেছিলাম। জাঙ্কুক ভাইয়ের কাছে তো অনেক বই আছে, আমার একটা বইয়ের প্রয়োজন ছিল, সেটাই নিতে এসেছি। ও, জাঙ্কুকের রুমে গিয়ে দেখ ওর দরজা খোলাই আছে, যেটা লাগবে নিয়ে যা। বড় চাচির অনুমতি পেয়ে তের এক মুহূর্ত দেরি করলো না, দৌড়ে জাঙ্কুকের রুমে প্রবেশ করলো। জাঙ্কুকের রুমটা দেখলে যে কেউ বুঝতে পারবে না যে এটা কোনো ছেলের রুম। সবকিছু অনেকটা সাজানো গোছানো। টেবিলের উপর দেখে জাঙ্কুকের একটি বাঁধানো ছবি। তে যতবারই জাঙ্কুকের রুমে আসে ততবারই ওর নজর যায় এই ফ্রেমের দিকে। বাস্তবে গম্ভীর জাঙ্কুক ছবিতে দাঁত কেলিয়ে হাসছে, এমন একটা ছবি। ছবিটা হাতে তুলে নিয়ে জাঙ্কুকের চোখে চোখ রাখে তে। মরণ দেখি আমার, ও গো তোমার ওই চোখে। আসতে এখন গান গাইতে বসে গিয়েছিস তুই, যেটা করতে এসেছিস সেটা কর।
বলতে বলতেই তে নিজের মাথায় নিজে চড় মারতে লাগলো। তে ড্রয়ার থেকে ডায়েরিটা নিয়ে ওনার আঁচলে লুকিয়ে নেয়। তারপর তে ওর বড় মার থেকে বিদায় নিয়ে রুমে চলে যায় নিজে। ওর বড় মা অনেকবার ওকে ডেকে বলেছে কিছুক্ষণ বসে তারপরে যাওয়ার জন্য, তবে ওর বড় মাকে বলেছে একটু পরে আসবে। তে নিজের রুমে এসে হাত ছেড়ে বাঁচে। ডায়েরিটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে বেশ পুরনো ডায়েরিটা। বড় বাবা বেঁচে থাকতে নাকি জন্মদিনে উপহার দিয়েছিল জাঙ্কুক ভাইকে। তে ডায়েরিটা খুলে দেখতে যাবে তখনই তের মা রুমে আসে, হাতে এক বাটি মাংস নিয়ে। তে মাংসটা একটু খেয়ে দেখ না, নুন মরিচ ঠিক হয়েছে কিনা। আমার মুখে পান তাই বুঝতে পারছি না। তে মায়ের কথা শুনে গপ করে মাংসটা খেয়ে নিল। বলল নুন কম হয়েছে, আর একটু দাও, না হলে ভালো লাগবে না। তের মাও চলে গেল। এখনই আসতে হলো এই মহিলাটাকে আমার মাংস খাওয়াতে। এই মহিলাটা মনে হয় নিজের মেয়ের প্রেম হবে সেটা দেখতে পারবে না। অন্যদিকে জাঙ্কুক এতক্ষণ নিজের বাসায় চলে এসেছে। রুমে ঢুকে ফ্রেশ হয়ে টেবিলে বসে কিছু ভেবে ড্রয়ার খুলতেই সে দেখতে পায় তার ডায়েরিটা নেই। জাঙ্কুক আশেপাশেই খোঁজে যে কোথাও রেখেছে কিনা, তবে পায় না। সাথে সাথে ওর মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করে যে ওর রুমে কেউ এসেছিল কিনা। জাঙ্কুকের মা বলে যে তের একটা বই নেওয়ার প্রয়োজন ছিল, তাই সে জাঙ্কুকের রুমে ঢুকেছে। এটা শুনে তো জাঙ্কুক এক মুহূর্ত দাঁড়ায় না, সাথে সাথে হন হন করে 2 তলায় চলে যায়, মানে তেদের বাড়িতে। এদিকে তের মা চলে যেতেই তে ডায়েরিটা খুলে দেখে একটা কালারিং কলম দিয়ে সুন্দর করে কিছু লেখাটি পড়তে যাবে তার আগেই এগুলোর মতো ছো মেরে তের হাত থেকে ডায়েরিটা কেড়ে নেয় জাঙ্কুক, আর রেগে ওর গালে পরপর 2টা থাপ্পড় মারে। তে হঠাৎ এমন হওয়াতেই নিজেকে সামলাতে পারেনি, মেঝেতে গিয়ে লুটিয়ে পড়েছে। মানুষের পার্সোনাল ডায়েরিতে হাত দিয়েছিস, চোর কোথাকার! তোকে এত বড় সাহস কে দিয়েছে তুই আমার পার্সোনাল ডায়েরিতে হাত দিয়েছিস? পাশের রুম থেকে তের মা ইয়ঞ্জন দৌড়ে আসে। জাঙ্কুক বাবা, কি হয়েছে? ওভাবে চিৎকার করছিস কেন? তোমার মেয়েকে জিজ্ঞেস করো ছোট মা, ওর সাহস কি করে হয় আমার ডায়েরি চুরি করার? কে দিয়েছে এত বড় সাহস ওকে? ডায়েরি চুরি করেছে মানে? ছোট মা, আমার অবর্তমানে আমার ডায়েরি নিয়ে এসেছে ও। তের মা মেয়েটিকে অগ্নিচক্ষু নিক্ষেপ করে বলে। জাঙ্কুক যা বলেছে তাকে ঠিক দেই। তে কোনো কথা বলে না, মেঝেতে বসে মাথা নিচু করে আছে। ইয়ঞ্জন যা বোঝার বুঝে গিয়েছে। তের মা তো থেকে প্রচন্ড বকাবকি করতে থাকে। এদিকে জাঙ্কুক কিছুক্ষণ তের দিকে রাগান্বিত হয়ে তাকিয়ে থেকে সেখান থেকে চলে যায়। তে তো মেঝেতে বসে কাঁদতে থাকে অঝরে। থাপ্পড় মারার কারণে গাল দুটো চলছে ভীষণ। কিছুদিন কেটে যায়। তে যেন একদম বদলে গিয়েছে। মেয়েটা সবসময় চুপচাপ থাকে, জাঙ্কুককে দেখলেই এড়িয়ে চলে। এদিকে জাঙ্কুকও তিন নীরবতা দেখে ভীষণ কষ্ট পেতে থাকে। মেয়েটা যখন ভক করতো, ফাজলামি করতো, তখন জাঙ্কুক প্রতিনিয়ত তেকে প্রচণ্ড বকাবকি করতো। তবে এখন যখন সেগুলো করছে না, তখনই জাঙ্কুকের খারাপ লাগা শুরু হয়েছে। উফ, এই মেয়েটা কত পোড়াবে আমায়, পোড়াতে শেষ করে দিচ্ছে আমায়। জাঙ্কুক রাতের বেলা ডায়েরিটা খুলে বসে পাতাগুলো উল্টাতে হঠাৎ তার চোখ আটকে যায় একটা জায়গায়। ওই পাতাতে লেখা ছিল, তোমাকে না বলেও ভালোবাসা চাই। জাঙ্কুকের বুকটা ধপ করে উঠল, সে থমকে গেল। এখানে লাইনগুলো সব সে লিখেছিল। হঠাৎ সবকিছু যেন জাঙ্কুকের সামনে পরিষ্কার হয়ে গেল। পেট ডাল নয়, ওর চোখের পানি, ওর নিরাপত্তা, সবকিছুর মানে একটাই যে তুই ওকে ভালোবাসে। কি করে বোঝাবো তোমায় তোমাকে আমি কতটা ভালোবাসি তেই। তবে আমি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমি তোমায় কোনো রকম আশ্বাস দিতে পারবো না, তাই আমি তোমাকে ইগনোর করেছি। কিন্তু আর পারছি না আমি তেই, তোমার নিরাপত্তা আমায় করে খাচ্ছে। আমি সর্বদা চেষ্টা করেছি তোমার সামনে শক্ত হয়ে থাকার, কিন্তু তুমি সেটা হতে দিলে না তেই। তোমার ওই মায়েরই চেহারার মায়ে আমি অনেক আগেই পড়ে গিয়েছি। আমি 5 বছর ধরে আমার এই ভালোবাসার সযত্নে আমার বক্ষ পিঞ্জিরায় আবদ্ধ করে রেখেছিলাম।
সময় হলে সবটাই তোমার সামনে প্রকাশ করব। পরের দিন সকালবেলা তে ছাদে দাঁড়িয়ে আছে, হালকা বাতাসে ওর চুলগুলো উড়ছে, কিন্তু ওর মনটা ভারী। তখন হঠাৎ জাঙ্কুক সেখানে আসে, হাতে কিছু জিমের সরঞ্জাম। জাঙ্কুক ছাদের এক কোণে দাঁড়িয়ে সেগুলো নিয়ে জিম করছে। তে কয়েকবার জাঙ্কুকের দিকে তাকিয়েছে। জাঙ্কুক শার্টলেস ছিল, যার কারণে ওর জিম করা বডি দৃশ্যমান ছিল। তে লজ্জা পেয়ে সেখান থেকে চলে যেতে নাই। তখনই জাঙ্কুক থেকে ডাক দিয়ে বলে, কি সমস্যা, চলে যাচ্ছিস কেন? হ্যাঁ তো কি, আপনি বেলাজ বলে কি আপনার সামনে দাঁড়িয়ে থাকবো আমি? আপনি বেলাজ বলে সবাই তো আর তা না। বলেই তে এক দৌড়ে সেখান থেকে চলে যায়। বেলাজের কি দেখেছো তুমি? সবকিছুই তোমাকে দেখাবো আমি, শুধু ওয়েট করো। জাঙ্কুক তার বাইক নিয়ে কোথাও একটা যাচ্ছিল। তাই কলেজের সামনে দিয়ে যাচ্ছিল জাঙ্কুক। কলেজের সামনে চোখ যেতেই জাঙ্কুক খেয়াল করে তে কয়েকটা ছেলের সাথে দাঁড়িয়ে ভীষণ গল্প গুজব করছে আর খিলখিল করে হাসছে। বিষয়টা দেখে জাঙ্কুকের ভীষণ রাগ হচ্ছে। জাঙ্কুক জানে যে ওরা শুধুই তের ফ্রেন্ড, তাও জাঙ্কুকের যেন বিষয়টা একদম সহ্য হলো না। রাগের শরীর চলে যাচ্ছে, কপালে ভাঁজ, বের করে বলতে থাকে, যত ওরা উড়ে নাও তুমি, এসব আমার একদম ভালো লাগছে না। আমার সাথে তো একবার কথাও বলছে না, আর ওদের সাথে দাঁত গেলিয়ে হাসছে আর কথা বলছে। কলেজ থেকে এসে ওর ব্যাগটা টেবিলের উপর ছুঁড়ে মারে, গায়ের ওড়নাটা সরিয়ে বেডের ওপর চোখ বুজে শুয়ে আছে। তখনই হঠাৎ ও রুমে কারোর আসার শব্দ পাই। তাকিয়ে দেখে জাঙ্কুক এসেছে। জাঙ্কুককে দেখে তাড়াতাড়ি তার গায়ের ওড়নাটা খুঁজতে থাকে, দেখে পাশেই রাখা। তে ওড়নাটা নিজের গায়ে জড়িয়ে নেয়। এবার আপনি যে রুমে না বলে এসেছেন তার কি হবে? আমি কিভাবে জানবো যে তুই আমার অন্যলেস হয়ে থাকবি? দরজা তো খোলাই ছিল, আর সবচেয়ে বড় কথা হলো আমি তোকে দুবার ডেকেছি, তুই খেয়াল করিসনি, সেটা তোর দোষ। আমি তো ভেবেছি তুই শুনেছিস। যাই হোক, কাল থেকে তোর কলেজের ক্লাস শেষ হলেই চলে আসবি। কলেজে গিয়ে তোর একটাই কাজ, ক্লাস করা আর ক্লাস শেষে চলে আসা। তোকে যেন আমি না দেখি আর কলেজের বাইরে কোথাও দাঁড়িয়ে গল্প গুজব করছিস। শুনেছিস আমি কি বলেছি? কেন? আপনি যেটা বলবেন সেটা কেন আমাকে করতে হবে? আমার ফ্রেন্ডস থাকতেই পারে, তাদের সাথে আমি দাঁড়িয়ে আড্ডা দিতেই পারি, সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত বিষয়। একথা শুনেই তের মুখে ঠাস করে থাপ্পড় লাগিয়ে দিল জাঙ্কুক। ব্যক্তিগত তাই না? যেটা বলেছি সেটাই করবি, আমার যেন ছোট মাকে বলতে না হয়। বলেই জাঙ্কুক দরজা দিয়ে বাইরে বের হতে নাই। আবার একটু দাঁড়িয়ে বলে, শুধুমাত্র মেয়ে ফ্রেন্ডের সাথে দাঁড়িয়ে কথা বললে কিছু বলবো না, তবে ছেলেদের সাথে না। বলেই জাঙ্কুক হনহন করে সেখান থেকে চলে যায়। তে তো অবাক হয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে থাকে। কি জোরেই না চড় মেরেছে লোকটা, লোকটার মায়া দেওয়া বলতে কিচ্ছু নেই। এভাবে আরো কয়েক মাস কেটে যায়। জাঙ্কুক গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, অনেক ভালো রেজাল্ট করেছে জাঙ্কুক। এই কয়েক মাসেই তে জাঙ্কুকের সাথে আগের মতো তেমন কোনো কথাবার্তাই বলেনি। তবে জাঙ্কুক প্রতিনিয়তই তের উপর তদারকি করে গিয়েছে। তে কি করছে না করছে, তে কোথায় যাচ্ছে না যাচ্ছে, সব বিষয়ে জাঙ্কুক খেয়াল রেখেছে। বেশি বাড়াবাড়ি কিছু করলে ধমক খেয়েছে তে অনেক। পেঁয়াজ কলেজ থেকে ফিরে এসে দেখে ওর মায়ের সাথে জাঙ্কুক আর জাঙ্কুকের মা বসে কথা বলছে। ওর মায়ের কপালে চিন্তার ভাঁজ। জাঙ্কুক তের দিকে একবার দৃষ্টি নিক্ষেপ করে। তেই তার রুমে চলে যায়। রুম থেকে আসার পরে দেখতে পায় যে জাঙ্কুকরা নেই, তবে ওর মা চুপচাপ বসে আছে। তে ওর মায়ের কাছে যাওয়া মাত্রই, মা কি হয়েছে? জাঙ্কুক ভাইয়েরা কি বলছিল তোমাকে? তোর বিয়ের বিষয়ে কথা বলছিল। বিয়ের বিষয় মানে? আমি এখন বিয়ে টিয়ে করবো না। কোন ছেলে ঠিক করেছে তারা আমার জন্য? আমি কাউকে বিয়ে করব না। কোনো ছেলে ঠিক করা নেই। ভাবি তোর আর জাঙ্কুকের বিয়ে দেওয়ার কথা বলছি, যদিও এটা অনেক আগে থেকেই তোর বাবা আমাকে বলেছে।
তোর বাবা আর তোর চাচু মিলে রিলেশন নিয়েছিল সেই ছোটবেলা থেকে, যে জাঙ্কুকের সাথেই তোর বিয়ে দিবে। তুই যখন রাজি না তাহলে আমি ওদের মানা করে দেই। এখনের যুগে ছেলে মেয়ের ইচ্ছাই বড়। মা দাঁড়াও, আমি কখন বললাম যে আমি রাজি না? আমি তো হয়েছে, থাক, আর ঢং করতে হবে না বলে ইয়ঞ্জন হাসতে থাকে। সে জানে তার মেয়ে জাঙ্কুককে পছন্দ করে। মায়ের চোখ থেকে কোনো কিছুই আড়াল করা যায় না। সারাদিনেতেই ভাবতে ভাবতে কেটে গেল। নানা রকম জল্পনা কল্পনা করেছে, তবে তেই ভেবে নিয়েছে তার সাথে করা রুট আচরণের প্রতিশোধটাই ঠিকই নেবে। কিন্তু এই জাঙ্কুকটা হঠাৎ করে তাকে বিয়ে করার কথা বলছে, তে কিছুই বুঝতে পারছে না। পরের দিন সকাল হতে না হতেই তে চারপাশে মানুষজনের আওয়াজ শুনতে পায়। ঘুম থেকে উঠে বাইরে যেতেই দেখে অনেক আত্মীয় স্বজনরা এসেছে ওদের বাড়ি। সবাই ওদের পরিচিত, কেউ বা ওদের ফুপি, কেউ বা খালা। এর মাঝে ইয়ঞ্জন আসে, তের হাতে একটা শাড়ি দিয়ে বলে, এটা পরে রেডি হয়ে নে, আজ তোদের এঙ্গেজমেন্ট। এ কথা শুনে তে যেন আকাশ থেকে পড়ে। কি থেকে কি হয়ে যাচ্ছে তে কিছুই বুঝতে পারছে না। তাওতে তের মায়ের কথা মতো শাড়ি পরে নেয়। শাড়ি পরতে পরতেই হঠাৎ ওর দরজায় ঠক ঠক আওয়াজ। ও বুঝতে পারে যে হয়তো ওর মা এসেছে। দরজা খুলতেই সামনে থাকা ব্যক্তিকে দেখে তে অবাক হয়ে যায়। জাঙ্কুক দাঁড়িয়ে আছে। জাঙ্কুককে দেখা মাত্রই তেই লজ্জা পেয়ে যায়। জাঙ্কুক রুমে এসে দরজাটা ঠাস করে অফ করে দেয়। আপনি দরজা আটকাচ্ছেন কেন? হ্যাঁ, তুমি শাড়ি পরছো তাই আটকে দিয়েছি। বাড়িতে অনেক ছেলে এসেছে। আমার শাড়ি পরা হয়ে গিয়েছে। হয়নি, দেখো কোমর দেখা যাচ্ছে, ঠিক করো ওটা। তে লজ্জা পেয়ে যায়, হাত দিয়ে কোমরটা ঢেকে নেয়, তারপর কাপড় টেনে দেয় সেখানে। জাঙ্কুক তের দিকে এগিয়ে আসে। তে পিছিয়ে যেতেই জাঙ্কুক এক টান দিয়ে তেকে তার সাথে মিশিয়ে নেয়। দুজন খুব কাছাকাছি এই মুহূর্তে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে। তের ভারী নিঃশ্বাস জাঙ্কুকের মুখে আছড়ে পড়ছে। জানতে চাইলে না যে হঠাৎ তোমায় বিয়ে করতে রাজি কেন হয়েছি? সেটাই তো আমি কিছুই বুঝতে পারছি না। জাঙ্কুক থেকে তার আরো কাছে নিয়ে আসে। অনেক পুড়িয়েছ না আমাকে, এবার তোমায় বিয়ে করবো, তারপর বোঝাবো পড়ানোর মজা কি। ডায়েরি পড়তে চেয়েছিলে আমার, তাই না? ডায়েরিতে তোমায় নিয়ে লেখা ছিল। ডায়েরির প্রতিটা পাতায় মিশে আছে তুমি। তোমাকে নিয়ে হওয়া সমস্ত অনুভূতি লেখা আছে আমার ডায়েরিতে। তুমি তো আমাকে 3 বছর আগে থেকে ভালোবাসো, আর আমি অনেক বছর ধরে তোমাকে ভালোবাসি, তবে সেটা কখনোই প্রকাশ করিনি। দেখো, আজ আমি অনেক বড় চাকরি পেয়েছি, প্রতিষ্ঠিত হয়েছি আমি। তারপরেই প্রস্তাব দিয়েছি তোমার মায়ের কাছে, আর তিনি রাজিও হয়েছেন। আর আমি প্রথম থেকে এমনটাই চেয়েছিলাম। আর তুমি, তোমার তো কোনো ধৈর্যই নেই। একবার উকিঝুঁকি মারো তো একবার ডায়েরি খোঁজো। আমার পিচ্ছি প্রেমিকা। তে জাঙ্কুককে জড়িয়ে ধরে। জাঙ্কুকও থেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেয় নিজের বুকের মাঝে। এরপর পরম আবেশে তের কপালে আলতো চুল রেখে দেয়। আজ থেকে শুরু হবে দুজনের নতুন পথ চলা।